নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের ভালোবাসায় আজ অডিও অমনিবাস চ্যানেলটি একটি ছোট্ট পরিবারে পরিণত হয়েছে। তাই আমার তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই চ্যানেলটি তাই এখন যতখানি আমার ততখানি আপনাদেরও। তাই শ্রোতা বন্ধুরা এখন থেকে তাদের লেখা গল্প আমাকে পাঠাতে পারেন এবং নির্বাচিত গল্পগুলি আমি আমার এই চ্যানেলে পাঠ করব। গল্প পাঠানোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আসি আজকের গল্পের কথায়। আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ফাইনাল প্রবলেম বা শেষ সমস্যা। গল্পটি নেওয়া হয়েছে মনীন্দ্র দত্ত অনুবাদিত শার্লক হোমস অমনিবাস বইটি থেকে। তাহলে শুনতে থাকুন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ফাইনাল প্রবলেম বা শেষ সমস্যা গল্পটি। যে অনন্য সাধারণ গুণাবলীতে আমার বন্ধু শার্লক হোমস বিভূষিত, তারই লিপিকার হিসেবে এই শেষ কথাগুলি লিখবার জন্য ভারাক্রান্ত হৃদয়ে আজ কলম ধরেছে। স্টাডি ইন স্কারলেটের সমকালে তার সঙ্গে আকস্মিক পরিচয়ের দিনটি থেকে নেভাল ট্রিটিতে তার হস্তক্ষেপের সন্ধ্যাতীত ফলস্বরূপ একটি গুরুতর আন্তর্জাতিক জটিলতার অবসান ঘটেছিল। সেই সময় পর্যন্ত তার সঙ্গে থেকে যেসব বিচিত্র অভিজ্ঞতা আমার হয়েছিল, আমার মতে অত্যন্ত অক্ষম হাতে তার কিছু কিছু বিবরণ লিপিবদ্ধ করার চেষ্টা আমি করেছি। আমার ইচ্ছে ছিল সেখানে ইতি টানব, এবং যে ঘটনা আমার জীবনে এতখানি শূন্যতার সৃষ্টি করেছে যে 2 বৎসর পার হয়ে যাওয়ার পরও তার এতটুকু পূর্ণ হলো না, সেই ঘটনা সম্পর্কে কিছুই বলবো না। কিন্তু কর্নেল জেমস মরিয়ার্টি তার সাম্প্রতিক সব চিঠিতে যেভাবে তার ভাইয়ের স্মৃতিকে সমর্থন করে চলেছে, তাতে পুনরায় কলম ধরতে আমি বাধ্য হয়েছি। ঘটনাগুলি ঠিক যেভাবে ঘটেছিল সেটা জনসাধারণের সামনে উপস্থিত করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। সে ব্যাপারে প্রকৃত সত্য একমাত্র আমিই জানি। আমি আরও জানি যে আজ এমন সময় এসেছে যখন সেই ঘটনাগুলিকে অপ্রকাশিত রাখলে কোনো শুভ উদ্দেশ্যই সাধিত হবে না। আমি যদ্দূর জানি একমাত্র 3টি বিবরণ প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। 1891 সালের 6ই মে তারিখে জার্নাল দ্য জেনিভে, 7ই মে তারিখে ইংরাজি সংবাদপত্রে প্রকাশিত রয়টারের প্রতিবেদনে, এবং সর্বশেষ যে চিঠিগুলির কথা উল্লেখ করেছি তাতে। এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বিবরণ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, আর শেষেরটাতে ঘটনাগুলিকে সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছে। অধ্যাপক মরিয়ার্টি এবং মিস্টার শার্লক হোমসের মধ্যে আসলে কি ঘটেছিল সে কথা আমি সর্বপ্রথম প্রকাশ করতে চলেছি। মনে থাকতে পারে যে বিয়ের পরে হোমস ও আমার মধ্যে একসময় যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তাতে কিছুটা ভাটা পড়ে। যদিও তার তদন্ত কার্যে একজন সঙ্গীর প্রয়োজন বোধ করলেই সে মাঝে মধ্যেই আমার কাছে আসত, কিন্তু সে ধরনের দেখা সাক্ষাৎ ক্রমেই এতদূর কমে এলো যে 1890 সালের পুরো একটি বছরে মাত্র 3টি কেসের বিবরণ আমি লিপিবদ্ধ করতে পেরেছি। সে বছর শীতকালে এবং 1891 সালের বসন্তকালে সংবাদপত্রে দেখেছিলাম যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে ফরাসি সরকার তাকে নিয়োগ করেছে। নরবোন এবং নিমেস থেকে লিখিত হোমসের যে 2টি চিঠি পাই তার থেকেও বুঝতে পেরেছিলাম যে তাকে বেশ কিছুদিন ফ্রান্সে থাকতে হবে। কাজে 24 এপ্রিল সন্ধেবেলায় সে যখন আমার রোগী দেখার ঘরে এসে ঢুকলো, তখন আমি বেশ একটু অবাকই হলাম। আমি প্রশ্ন করার আগেই আমার দৃষ্টির জবাবেই সে বলে উঠল, হ্যাঁ ভাই ওয়াটসন, সম্প্রতি বড় বেশি ছোটাছুটি করতে হচ্ছে। কাজের খুবই চাপ পড়েছে কিনা? খড়কুড়িগুলো বন্ধ করে দিলে তোমার আপত্তি নেই তো? টেবিলের যে আলোয় আমি পড়ছিলাম সেটাই ঘরের একমাত্র আলো। হোমস চারিদিকে দেওয়াল ঘুরে সবগুলো খড়কুড়ি নামিয়ে দিয়ে ভালো করে আটকে দিল। আমি প্রশ্ন করলাম, তুমি কি কোনো কিছুর ভয় করছো? ঠিকই বলেছ। কিসের ভয় হোমস? হাওয়া বন্দুকের ভাই। হোমস, কি বলছো তুমি? শোনো ওয়াটসন, তুমি তো আমাকে ভালো করেই চেনো। তুমি তো জানো অল্পে ঘাবড়াবার পাত্রও আমি নই। আবার এটাও তো ঠিক যে বিপদ যখন ঘাড়ে চেপে বসে তখন তাকে অস্বীকার করা সাহসিকতা নয়, নির্বুদ্ধিতার পরিচয়। একটা দেশলাই পাবো কি? সিগারেটের ধোঁয়াটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিয়ে সে যেন বেশ খানিকটা স্বস্তি বোধ করল। তারপর আবার বলল,
ভাই ওয়াটসন, এত রাত্রে আসার জন্য ক্ষমা চাইছি, কিন্তু তোমার কাছে আরেকটা প্রার্থনা আছে। ব্যাপারটা যদিও একটু অদ্ভুত এবং অসামাজিক, তবে তোমার কাছে যদি এক্ষুনি তোমার বাড়ির পিছনকার বাগানের দেওয়ালটা টপকে চলে যাওয়ার অনুমতি চাই, তাহলে কি তুমি খুব অবাক হবে? আমি অবাক হয়ে গিয়ে প্রশ্ন করলাম, হোমস, কি বলছো কি? বাড়ির পিছনের দেওয়াল টপকে যাবে কেন? আমার কথা শুনে সে হাতটা মেলে ধরল। বাতির আলোয় দেখতে পেলাম তার দুটো আঙুলের গাঁট কেটে রক্ত ঝরছে। সে হেসে বলল, দেখতে তো পাচ্ছই, সবটা ফাঁকা আওয়াজ নয়, বরং এতই কঠোর বাস্তব যে তাকে মানতেই হবে। আচ্ছা, মিসেস ওয়াটসন আছেন কি? না, সে তো কয়েকদিনের জন্য বাইরে গেছে। বটে, তাহলে তুমি একা? একদম, সম্পূর্ণভাবে একা। তাহলে তো অনায়াসে প্রস্তাব করতে পারি যে একসঙ্গে সপ্তাহখানেকের জন্য আমার সঙ্গে কন্টিনেন্টে চলো। কন্টিনেন্টে কোথায়? আরে যেখানে হলো, আমার কাছে তো সবই সমান। উদ্দেশ্যহীনভাবে ছুটি কাটানো হোমসের স্বভাব নয়। তাছাড়া তার ফ্যাকাশে জীর্ণ মুখ দেখে বুঝতে পারছিলাম তার স্নায়ুর ওপর অত্যন্ত বেশি চাপ পড়ছে। আমার চোখে জিজ্ঞাসার আভাস দেখে দুটো আঙুলের মাথা একত্র করে হাঁটুর ওপর কনুই রেখে সে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলতে লাগলো। সে বলতে শুরু করল, ভাই ওয়াটসন, অধ্যাপক মরিয়ার্টির কথা কি কখনো শুনেছ? আমি বললাম, না। কে তিনি? আহা, সে যে একজন প্রতিভাধর ও বিস্ময়কর জিনিস। লোকটা সারা লন্ডনে ছড়িয়ে আছে, অথচ কেউ তার নাম শোনেনি। এই জন্যই সে অপরাধের ইতিহাসে একেবারে তুঙ্গে উঠে বসেছে। দেখো ওয়াটসন, সত্যি করে বলছি, যদি এই লোকটাকে পরাস্ত করতে পারতাম, যদি পারতাম তার হাত থেকে সমাজকে রক্ষা করতে, তাহলে বুঝতাম যে আমার জীবন সাফল্যের চূড়ায় উঠেছে। আর তাই এবার জীবনের অন্য কোনো শান্ত পথে ফিরে যাওয়াই আমার উচিত। শোনো ওয়াটসন, নিজেদের মধ্যেই বলছি, সম্প্রতি যেসব কেসে আমি স্ক্যান্ডিনেভিয়ার রাজপরিবারকে এবং ফরাসি প্রজাতন্ত্র সরকারকে সাহায্য করতে সক্ষম হয়েছি, তার ফলে আজ আমার যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে আমি আমার আকাঙ্ক্ষিত শান্ত জীবনে ফিরে যেতেই পারি। কিন্তু যখনই মনে মনে ভাবি যে অধ্যাপক মরিয়ার্টির মতন একটা লোক এখনো বিনা বাধায় লন্ডনের রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তখন আর আমার পক্ষে বিশ্রাম নেওয়া বা চুপচাপ চেয়ারে বসে থাকা সম্ভব হয় না। আমি তাকে প্রশ্ন করলাম, তা এই অধ্যাপক মরিয়ার্টি লোকটা করেছে কি? সে বলে উঠল, আহা, বড়ই অসাধারণ তার জীবন। সৎ বংশে তার জন্ম, লেখাপড়াও করেছে প্রচুর, আর প্রকৃতি দত্ত একটা অদ্ভুত গাণিতিক শক্তিরও সে অধিকারী। 20 বছর বয়সে বাইনোমিয়াল থিওরেমের ওপর যে প্রবন্ধটি লেখে, সেটাই এখনো সারা ইউরোপে প্রচলিত। সেই প্রবন্ধের জন্য একটা ছোট বিশ্ববিদ্যালয়ে সে গণিতের প্রধান অধ্যাপকের পদ পায়। তার সামনে তখন এক উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু লোকটার মধ্যে রয়েছে নিষ্ঠুরতার একটা বংশানুক্রমিক প্রবণতা। তার রক্তে আছে অপরাধের নেশা। তার অসাধারণ মানসিক শক্তি সে নেশাকে প্রশমিত না করে বরং আরো বাড়িয়ে একটা সীমাহীন বিপজ্জনক পর্যায়ে ঠেলে তুলেছে। বিশ্ববিদ্যালয় শহরে তাকে ঘিরে কিছু কালো গুজব ছড়াতে থাকলে সে অধ্যাপক পদে ইস্তফা দিতে বাধ্য হয় এবং লন্ডনে এসে সামরিক শিক্ষণ কেন্দ্র খুলে বসে। বাইরের জগৎ এইটুকুই জানে, কিন্তু আমি তোমাকে এখন যা বলতে চলেছি সেটা আমার নিজের আবিষ্কার। ভাই ওয়াটসন, তুমি তো জানো লন্ডনের অপরাধী জগতের উঁচু মহলের খবর আমি যতটা জানি তার কেউ জানে না। গত কয়েক বছর যাবৎ আমি ক্রমাগত বুঝতে পারছিলাম অপরাধীদের পিছনে কোনো একটা শক্তি রয়েছে, এমন একটা সুগভীর সংগঠক শক্তি যা সবসময় আইনের পথকে অবরোধ করে দাঁড়ায় এবং অপরাধীকে আশ্রয় দেয়। বারবার বারবার বিচিত্র সব মামলা, তা সে জালিয়াতি হোক, ডাকাতি হোক কি খুন, এই শক্তির উপস্থিতি থেকে আমি অনুভব করেছি। আর ব্যক্তিগতভাবে আমার পরামর্শ নেওয়া হয়নি এমন অনেক অনাবিষ্কৃত অপরাধের ক্ষেত্রে তারই ক্রিয়াশীল হাতকে আমি অনুমানের সাহায্যে ধরতে পেরেছি। যে জবানিকা তাকে ঘিরে রেখেছে, বছরের পর বছর সেটাকে তুলবার চেষ্টা আমি করেছি। শেষ পর্যন্ত এক সময় আমার হাতের সুতো ধরে এগোতে এগোতে হাজার চালাকির গলিপথ ঘুরে হাজির হয়েছে গণিত জগতের বিখ্যাত গুণধর প্রাক্তন অধ্যাপক মরিয়ার্টির দরবারে। ওয়াটসন, তুমি জানো অপরাধ জগতের সে এক নেপোলিয়ন। এক মহানগরের যত পাপ কাজ ধরা পড়েছে তার অর্ধেকের সংগঠক সে, আর যেগুলো ধরা পড়েনি তার প্রায় সবগুলির পিছনেই সে রয়েছে। সে প্রতিভাধর, দার্শনিক, বিমূর্ত চিন্তাবিদ। তার মস্তিষ্ক প্রথম শ্রেণীর।
জালের কেন্দ্রস্থিত মাকড়সার মতো সে চুপচাপ বসে থাকে, কিন্তু সে জালের তন্তু হাজার দিকে প্রসারিত, আর তার প্রতিটি যে কোনো কম্পন সে খুব ভালোভাবে বুঝতে পারে। নিজের হাতে সে কিছুই করে না, শুধু পরিকল্পনা করে, কিন্তু তার কর্মী অসংখ্য এবং অত্যন্ত সুগঠিত। ধরো ওয়াটসন, একটা অপরাধ করতে হবে, ধরো একটা দলিল সরিয়ে ফেলতে হবে, কিংবা একটা বাড়িতে গুলি চালাতে হবে, কিংবা একটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কথাটা অধ্যাপকের কাছে পৌঁছে দেওয়া হলো, ব্যাস, ব্যাপারটা সংগঠিত হয়ে কার্যে পরিণত হলো। যে কাজটা করলো সে হয়তো ধরা পড়লো, সেক্ষেত্রে তার জামিন বা পক্ষ সমর্থনের জন্য টাকার ব্যবস্থাও হলো, কিন্তু যে কেন্দ্রীয় শক্তি সে লোকটিকে ব্যবহার করলো সে কখনোই ধরা পড়ে না, এমনকি তাকে সন্দেহ পর্যন্ত করা যায় না। ওয়াটসন, এই সংগঠনটিকে আমি অনুমানের সাহায্যে পেয়েছি এবং সর্বশক্তি নিয়োগ করে তার মুখোশ খুলে দিতে, তাকে ধ্বংস করতে সচেষ্ট হয়েছে। আমার ক্ষমতা তো তুমি জানোই ভাই ওয়াটসন, কিন্তু 3 মাস চেষ্টা করার পরও আমি স্বীকার করতে বাধ্য হয়েছি যে অবশেষে এমন একজন প্রতিপক্ষ পেয়েছি যে বুদ্ধির বিচারে আমার সমকক্ষ। তার অপরাধকে দেখে আমার যে আতঙ্ক, তা তার নিপুণতার প্রতি আমার প্রশংসার কাছেও হার মেনেছে। কিন্তু শেষ পর্যন্ত সেও এমন একটা ভুল করে বসলো, খুবই ছোট্ট ভুল, কিন্তু আমি যখন তার পিছু নিয়েছি তখন সে ভুলটুকু করাও তার উচিত হয়নি। আমিও সুযোগ পেয়ে গেলাম এবং সেখান থেকে শুরু করে তার চারদিকে এমনভাবে জাল বুনেছি যে এখন শুধু টেনে তুললেই হয়। 3 দিনের মধ্যে, অর্থাৎ আগামী সোমবারেই সব ব্যবস্থা পাকা হয়ে যাবে এবং দলের সব বড় বড় পান্ডা সহ অধ্যাপক স্বয়ং পুলিশের হাতে ধরা পড়বে। তারপর হবে এ শতাব্দীর সবচাইতে বড় ফৌজদারি মামলা। 40টিরও বেশি রহস্যের মীমাংসা হবে, আর তাদের সকলের জন্য নেমে আসবে ফাঁসির দড়ি। কিন্তু বুঝতেই তো পারছো ভাই, আমরা যদি আটঘাট বেঁধে অগ্রসর না হই তাহলে শেষ পর্যন্ত তারা আমাদের হাত থেকে গলে যেতে পারে। দেখো, অধ্যাপক মরিয়াটির অজ্ঞাতে যদি কাজটা করতে পারতাম তাহলে সবচাইতে ভালো হতো, কিন্তু সে বড় শেয়ানা লোক। তাকে ফাঁদে ফেলবার জন্য যা কিছু করেছি তার প্রতিটি পদক্ষেপ সে জানতে পেরেছে। বারবার সে জাল ছেড়ে বেরিয়ে যেতে চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই বুদ্ধির খেলায় আমি তাকে মেরে দিয়েছি। তোমাকে বলছি বন্ধু, সেই নীরব প্রতিদ্বন্দ্বিতার বিস্তারিত বিবরণ যদি লেখা হতো তাহলে গোয়েন্দা ইতিহাসের পাতায় সে বিবরণ আঘাত প্রত্যাঘাতের উজ্জ্বলতম নিদর্শন হিসেবে স্বীকৃতি লাভ করত। এর আগে আর কখনো আমি এত উঁচুতেও উঠিনি, আবার এর আগে আর কোনো প্রতিপক্ষ আমাকে এভাবে কঠিনভাবে চেপে ধরতে পারেনি। সে আঘাত করেছে গভীরে, আর আমি তাকে আঘাত করেছি আরো গভীরে। আজ সকালেই শেষ ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে। সবকিছু পাকা করতে আর মাত্র 3টি দিন চাই। আমি ঘরে বসে এই বিষয় নিয়ে চিন্তা করছিলাম, এমন সময় দরজা খুলে গেল আর অধ্যাপক মরিয়ার্টি এসে দাঁড়ালো আমার সামনে। তুমি তো জানো আমার স্নায়ু মোটামুটি আঘাত সইতে সক্ষম, কিন্তু ওয়াটসন, স্বীকার করছি, যে লোকটি আমার চিন্তাকে এতখানি আচ্ছন্ন করেছিল তাকে আমার ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চমকে উঠলাম। তার চেহারা আমার পরিচিত, বেশ লম্বা, এক হাত, কপালটা বেঁকে চূড়ার মতন উঠে গেছে, চোখ দুটো গর্তের মধ্যে অনেকখানি বসানো, মুখটা পরিষ্কার করে কামানো, বিবর্ণ, ঋষি সুলভ, সব মিলিয়ে যেন একেবারে অধ্যাপকের ছাপ। দুটো কাঁধ অনেক পড়াশোনার ফলে গোলাকার, মুখটা সামনের দিকে ঝুঁকে আছে, অদ্ভুত একটা সর্পিল ভঙ্গিতে সবসময় সে যেন ধীরে ধীরে এদিক ওদিকে দুলে চলেছে। দুটো কুচকানো চোখে কৌতূহলী দৃষ্টি দিয়ে সে আমাকে দেখতে লাগলো, তারপর বলল, আপনার কপালটা আরো সুগঠিত হবে আশা করেছিলাম। আহা, ড্রেসিং গাউনের পকেটে গুলি ভরা আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করা খুব বিপজ্জনক অভ্যাস। আসলে ব্যাপার কি জানো, তাকে ঢুকতে দেখেই আমি নিজের সমূহ বিপদ বুঝতে পেরেছিলাম। চুপ করে থাকাই তার হাত থেকে বাঁচবার একমাত্র উপায়। মুহূর্তের মধ্যে রিভলভারটাকে দেরাজ থেকে বের করে পকেটে ভরে নিলাম এবং কাপড়ের ভিতর থেকেই তার দিকে তাক করলাম। তবে তার এই মন্তব্য শুনে অস্ত্রটাকে বের করে সগর্বে টেবিলের ওপর রেখে দিলাম। সে তখনও মিটিমিটি হাসছে, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা দেখে বুঝতে পারলাম যে অস্ত্রটাকে ওখানে রেখে ভালোই করেছে। সে আমাকে বলল, আপনি নিশ্চয়ই আমাকে চেনেন না। আমি বললাম, ঠিক উল্টো, আপনাকে খুব ভালো করেই চিনি। দয়া করে চেয়ারে বসুন, আপনার যদি কিছু বলার থাকে 5 মিনিট সময় দিতে পারি।
সে বলে উঠল, আমি যা বলতে চাই সে তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আশা করি। আমি জবাব দিলাম, তাহলে সম্ভবত আমার জবাবও আপনার মনে ধরা পড়েছে। আপনি তাহলে সম্পূর্ণ অনড়। একদম। সে পকেটে হাত ঢোকাতেই আমিও টেবিল থেকে পিস্তলটা তুলে নিলাম, কিন্তু সে শুধু একখানা স্মারক পুস্তক বের করল, তাতে কিছু তারিখ লেখা। সে বলে উঠল, 4 জানুয়ারি আপনি আমার পথে এসে দাঁড়ালেন। 23 তারিখ থেকে আপনি আমাকে অসুবিধায় ফেলতে শুরু করলেন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সে অসুবিধা আপনি চরমে তুললেন। মার্চের শেষ নাগাদ আমার পরিকল্পনাগুলো বাধা পেতে লাগলো, আর এপ্রিলের শেষে আপনার অবিরাম উৎপীড়ন আমাকে এমন অবস্থায় ফেলেছে যে আমার স্বাধীনতা বিপন্ন হতে বসেছে। পরিস্থিতি খুবই অচল হয়ে পড়েছে মিস্টার হোমস। আমি প্রশ্ন করলাম, আপনি কোনো পরামর্শ দেবেন কি? মুখ দুলিয়ে সে জবাব দিল, এসব আপনাকে বন্ধ করতে হবে, সত্যি বন্ধ করতে হবে মিস্টার হোমস। আমি বললাম, নিশ্চয়ই, কিন্তু সেটা সোমবারের পরে। আপনার মতন বুদ্ধিমান একজন লোক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অবস্থায় একটি মাত্র ফল হতে পারে। আপনার সরে দাঁড়ানো দরকার। আপনি এমনভাবে সবকিছু করছেন যে মাত্র একটি পথ আমাদের সামনে খোলা আছে। যেভাবে সমস্ত ব্যাপারটাকে আপনি পরিচালনা করেছেন, বুদ্ধিগতভাবে সেটাকে আমি উপভোগ করেছি, এবং সহজভাবে বলছি যে কোনো চরম ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হলে সেটা আমার পক্ষে দুঃখের কারণ হবে। আমি বললাম, বিপদ আমার জীবিকার অঙ্গ, কিন্তু এতে শুধু বিপদ নয়, এই যে অনিবার্য ধ্বংস মিস্টার হোমস। আপনি শুধু একটি ব্যক্তির পথে বাধা নন, আপনি একটি মহাশক্তিমান সংগঠনের পথে বাধা। আর আপনি যতই চতুর হন না কেন, সে যে কত শক্তিমান সেটা আপনি বুঝতে পারেননি। মিস্টার হোমস, আপনাকে সরে দাঁড়াতেই হবে, অন্যথায় আপনি পদদলিত হবেন। তার কথা শুনতে শুনতে আমি উঠে দাঁড়ালাম। বললাম, আমার আশঙ্কা হচ্ছে এই সংলাপের আনন্দ উপভোগ করার জন্য আমি আমার অন্যত্র যে প্রয়োজনীয় কাজ রয়েছে সেটাকে উপেক্ষা করে চলেছি। আমার কথা শুনে সে উঠে দাঁড়ালো, বিষণ্ণ মুখে মাথা নাড়তে নাড়তে আমার দিকে বলল, দেখুন, ব্যাপারটা খুবই দুঃখের, কিন্তু আমার যা করবার আমি তা করেছি। আপনার খেলার প্রতিটা চাল আমি জানি। সোমবারের আগে আপনি কিছুই করতে পারবেন না মিস্টার হোমস। এটা আপনার আর আমার মধ্যে দ্বৈত যুদ্ধ। আপনি আশা করছেন আমাকে কাঠগড়ায় তুলবেন, আর আমি বলছি আমি কোনোদিন কাঠগড়ায় দাঁড়াবো না। আপনি আশা করছেন আমাকে পরাস্ত করবেন, আর আমি বলছি কোনোদিন আপনি আমাকে পরাস্ত করতে পারবেন না। যদি আমাকে ধ্বংস করার মতন চাতুর্য আপনার থাকে, তাহলে নিশ্চিতভাবে জানবেন আমিও আপনাকে ধ্বংস করব। আমি বললাম, মিস্টার মরিয়ার্টি, আপনি আমার অনেক প্রশংসা করলেন। তার প্রত্যুত্তরে এই বলে আমিও আপনার প্রশংসা করতে চাই যে পূর্বোক্ত ঘটনা সম্পর্কে যদি নিশ্চিত হতে পারি, তাহলে জনসাধারণের স্বার্থের খাতিরে শেষোক্ত ঘটনাকে আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব। আমি আপনাকে একটার জন্য কথা দিতে পারি মিস্টার হোমস, কিন্তু অন্যটার জন্য নয়। এই বলে গর্জে উঠে সে আমার দিকে পিছন ফিরে চোখ মিটমিট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে এই হলো অধ্যাপক মরিয়ার্টির সঙ্গে আমার বিশেষ সাক্ষাৎকার। স্বীকার করছি ওয়াটসন, এর ফলে আমার মনের উপর একটা বিষণ্ণতার ছায়া পড়েছে। তার এই ললিত বাকভঙ্গিতে এমন একটা আন্তরিকতা প্রকাশ পায় যেটা নেহাতই একটা গুন্ডার পক্ষে সম্ভব না। অবশ্য তুমি বলবে, তার হাত থেকে আত্মরক্ষার জন্য পুলিশের সাহায্য নিচ্ছি না কেন? তার কারণ আমার দৃঢ় বিশ্বাস সে আঘাত আসবে তার অনুচরদের কাছ থেকে। কিন্তু তুমি তো ইতিমধ্যে আক্রান্ত হয়েছো হোমস। ভাই ওয়াটসন, পায়ের নিচে ঘাস গজাতে দেওয়ার মতন লোক তো অধ্যাপক মরিয়ার্টি নন। একটা কাজে দুপুরে নাগাদ অক্সফোর্ড স্ট্রিটে গেছিলাম। বেন্টিং স্ট্রিট থেকে ওয়েলবেক স্ট্রিট ক্রসিং এর দিকে যাওয়ার মোড়টার কাছে পৌঁছতেই একটা 2 ঘোড়ার গাড়ি দুরন্ত বেগে ছুটতে ছুটতে হঠাৎ বাঁক ঘুরে বিদ্যুৎ বেদিতে আমার উপর এসে পড়ল। আমি একলাফে ফুটপাতে উঠে গেলাম এবং 1 সেকেন্ডের জন্য বেঁচে গেলাম। গাড়িটা মেরিলবোন লেন থেকে মোড় ঘুরে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর থেকে ফুটপাত ধরেই চলতে লাগলাম, কিন্তু ভেরে স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে একটা বাড়ির ছাদ থেকে একখানা ইট এসে ঠিক আমার পায়ের কাছে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। পুলিশকে ডেকে ঘটনাস্থলটা পরীক্ষা করালাম।
বলা হলো মেরামতের জন্য বাড়ির ছাদে পাথর ও ইট জমা করা হয়েছিল এবং সেখান থেকেই পড়েছে। তারা আমাকে বোঝাতে চাইলো যে এটা একটা নিছকই অ্যাক্সিডেন্ট। আসল ব্যাপারটা তো আমি ভালোই জানি, কিন্তু কিছু প্রমাণ করা যাবে না। এই ঘটনার পর একটা গাড়ি নিয়ে পল মলে ভাইয়ের ঘরে গিয়ে সারাটা দিন সেখানেই কাটালাম। তারপরেই তোমার এখানে চলে আসি। এবারও একটা গুন্ডা মুগুর নিয়ে আমাকে আক্রমণ করলো। হ্যাঁ, খুশিতে তাকে ধরাশায়ী করে পুলিশের হেফাজতে দিয়ে এলাম। কিন্তু আমি তোমাকে সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে ভদ্রলোকের সামনের দাঁতের পাটিতে আঘাত করে আমার আঙুলের গাঁটগুলো ছড়ে গেছে, আর যে অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক 10 মাইল দূরে ব্ল্যাকবোর্ডের ওপর কোনো সমস্যার সমাধান করছে, এই দুজনের মধ্যে কোনো যোগাযোগ কোনো দিনই আবিষ্কৃত হবে না। কাজেই তোমার ঘরে ঢুকেই আমার প্রথম কাজ যদি হয় তোমার ঘরের খড়খড়িগুলো বন্ধ করা এবং সামনের দরজাটা এড়িয়ে অন্য কোনো আড়ালের দরজা দিয়ে তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি চাওয়া, তাহলে তুমি অবাক হও না ওয়াটসন। বন্ধুর সাহসের প্রশংসা আমি অনেক সময় করেছি, কিন্তু এই মুহূর্তে একটা আতঙ্কপূর্ণ দিনের ঘটনাবলীর বিবরণ সে যেভাবে শান্ত হয়ে বসে দিয়ে গেল, তাতে তার সাহসের প্রশংসা যেন আমার মনের মধ্যে উচ্ছ্বসিত হয়ে উঠল। আমি তাকে বললাম, রাতটা এখানেই থেকে যাও না। না বন্ধু, আজ রাতে আমি একজন বিপজ্জনক অতিথি হয়ে উঠতে পারি। আমার কাজের ছক ঠিক করাই আছে, সবই ঠিকঠাক মতো হয়ে যাবে। এখন ব্যাপারটা এতদূর গড়িয়েছে যে আমার সাহায্য ছাড়াই পুলিশ গ্রেপ্তার করা পর্যন্ত যেতে পারবে। অবশ্য বিচারের সময় আমাকে দরকার হবে। সুতরাং বুঝতেই পারছো, পুলিশ তার খুশি মতো কাজ শুরু করবার আগে যে কয়টা দিন হাতে আছে, সেই কটা দিনের জন্য বাইরে কোথায় চলে যাওয়াই আমার পক্ষে মঙ্গল। কাজেই তুমি যদি আমার সঙ্গে কন্টিনেন্টে যাও তাহলে আমি খুশি হব। তার কথা শুনে আমি বললাম, দেখো হোমস, আমার ব্যবসা এখন মন্দা চলছে। তাছাড়া আমার প্রতিবেশী খুবই সুবিবেচক। আমি আনন্দের সঙ্গেই তোমার সঙ্গে যেতে পারি। বাহ, তাহলে তো ভালো। তাহলে কাল সকালে যাত্রা করতে পারি। নিশ্চয়ই, যদি প্রয়োজন হয় তাহলে কাল সকালেই যেতে পারি। তাহলে শোনো, আমার নির্দেশগুলো ভালো করে শুনে নাও। আমার অনুরোধ, সেগুলোকে অক্ষরে অক্ষরে তুমি পালন করবে, কারণ এখন তুমি এক চতুর্থতম দুর্বৃত্ত ও ইউরোপের সর্বাপেক্ষা শক্তিশালী এক অপরাধী সঙ্গের বিরুদ্ধে ডাবলসের খেলায় নেমেছ। শোনো ওয়াটসন, তোমার যা কিছু মালপত্র ঠিকানা না লিখে একজন বিশ্বাসী লোক দিয়ে আজ রাতেই ভিক্টোরিয়া স্টেশনে পাঠিয়ে দেবে। সকালে একখানা গাড়ি ডাকবে। যে গাড়ি ডাকতে যাবে তাকে বলে দেবে সেখানে উপস্থিত প্রথম বা দ্বিতীয় গাড়িটা যেন না নেয়। লাফ দিয়ে গাড়িতে উঠেই এক টুকরো কাগজে ঠিকানা লিখে কোচওয়ানকে দিয়ে বলবে সে যেন কাগজটা ফেলে না দেয়। তারপর সোজা চলে যাবে লোদার আর্কেটের স্ট্যান্ডের দিকে। ভাড়াটা হাতেই রাখবে এবং গাড়িটা থামা মাত্রই আর্কেটের ভিতর দিয়ে এমনভাবে ছুটবে যাতে 9:15টার সময় অপর দিকটায় পৌঁছতে পারে। সেখানে দেখতে পাবে ফুটপাত ঘেঁষে একটা ছোট ব্রুহাম গাড়ি অপেক্ষা করছে। চালকের পরনে থাকবে ভারী কালো জোব্বা, কলারের কাছটায় লাল দাগ। সেই গাড়িতে উঠে বসলেই কন্টিনেন্টাল এক্সপ্রেসের সময় মতোই ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে যাবে। বুঝলাম। তা তোমার সঙ্গে কোথায় দেখা হবে হোমস? ভিক্টোরিয়া স্টেশনে। সামনের দিক থেকে প্রথম শ্রেণীর দ্বিতীয় গাড়িটাই আমাদের জন্য রিজার্ভ করা থাকবে। আচ্ছা, তাহলে গাড়িটাই আমাদের মিলনস্থল, তাই তো? হ্যাঁ। সেই রাতটা থেকে যেতে হোমসকে অনেক করে বললাম, কিন্তু লাভ হলো না। বেশ বুঝতে পারলাম সে জানতো যে বাড়িতে সে থাকবে তারই বিপদ হবে, আর সেই জন্যই সে চলে গেল। সকালবেলাকার ব্যবস্থা সম্পর্কে খুব তাড়াতাড়ি কয়েকটা কথা বলেই সে আমাকে নিয়ে বাগানে গেল এবং দেওয়াল টপকে মার্টিমার স্ট্রিটে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শীষ দিয়ে একটা গাড়ি ডেকে তাতে উঠে চলে গেল। সকালে হোমসের নির্দেশগুলি অক্ষরে অক্ষরে পালন করলাম। আগের থেকেই আমার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছিল এ ধরনের গাড়ি যাতে না হয় সেদিকে নজর রেখেই একটা গাড়ি ডাকিয়ে আনলাম। প্রাতরাশের পরেই যাত্রা করলাম এবং লোদার আর্কেটে পৌঁছেই রুদ্ধশ্বাসে ছুটতে লাগলাম। কালো জোব্বায় ঢাকা একজন মোটাসোটা চালক সহ একটা ব্রুহাম দাঁড়িয়েই ছিল। আমি গাড়িতে ওঠা মাত্রই সে ঘোড়ার পিঠে চাবুক কষে ঘর শব্দে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে গেল। আমি নামতেই সে গাড়িটা
ঘুরিয়ে দ্রুত চলে গেল। আমার দিকে একবার ফিরেও সে তাকালো না। এ পর্যন্ত সব কাজই চমৎকারভাবে সমাধা হলো। আমার মালপত্রও পেয়ে গেলাম। হোমসের নির্দেশ মতো গাড়িটা পেতেও কোনো অসুবিধা হলো না। বিশেষত সে ট্রেনে মাত্র ওই একটি কামরাই সংরক্ষিত ছিল। আমার একমাত্র উদ্বেগ হলো হোমস তখনও এসে পৌঁছায়নি। স্টেশনের ঘড়িতে দেখলাম ট্রেন ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি। নানা যাত্রী ও ছুটি ভোগকারীদের মধ্যে আমার বন্ধুর ছোট্ট মূর্তিটাকে বৃথাই খুঁজে ফিরলাম। কোথাও তার চিহ্ন নেই। একজন মাননীয় ইতালীয় পুরোহিত ভাঙা ভাঙা ইংরেজিতে কুলিকে বোঝাতে চেষ্টা করছিল যে তার মালপত্র ভায়া প্যারিস বুক করতে হবে। তাকে সাহায্য করতে কয়েক মিনিট গেল। তারপর আরেকবার চারদিক খুঁজে আমার কামরায় ফিরে এলাম। আশ্চর্য হয়ে দেখলাম বাইরে টিকিট ঝোলানো সত্ত্বেও কুলিটা সেই নুব্জ দেহ ইতালীয় বন্ধুটিকে আমার ভ্রমণ সঙ্গী করে রেখে গেছে। সে যে এই কামরায় অনধিকার প্রবেশ করেছে সে কথা বলেও কোনো লাভ হলো না, কারণ আমার ইতালীয় ভাষার জ্ঞান তার ইংরেজি জ্ঞানের অপেক্ষাও সীমিত। কাজে হাল ছেড়ে দিয়ে উৎকণ্ঠার সঙ্গে বন্ধুর জন্য বাইরে তাকালাম। রাতের বেলায় সে হয়তো আবার আক্রান্ত হয়েছে, এ কথা মনে হতেই একটা ভয় যেন আমার শরীরটাকে ঠান্ডা করে দিল। সব দরজা বন্ধ হয়ে গেল, বাঁশি বেজে উঠল এবং ট্রেনটাও ছাড়ার উপক্রম করল। এমন সময় পিছন থেকে শুনলাম, ভাই ওয়াটসন, তুমি আমাকে গুড মর্নিং পর্যন্ত বললে না। সীমাহীন বিস্ময়ে আমি ঘুরে দাঁড়ালাম। বৃদ্ধ পুরোহিতও আমার দিকে মুখ ফিরিয়ে আছে। মুহূর্তের মধ্যে তার মুখের বলিরেখা মিলিয়ে যেতে লাগলো। নাকটা থুতনির কাছ থেকে উঠে গেল, নিচের বাড়ানো ঠোঁটটা স্বস্থানে ফিরল আর মুখের কাঁপুনিও থেমে গেল। নুব্জ দেহটাও তার শটান হয়ে উঠল। আমি চেঁচিয়ে উঠলাম, হে ঈশ্বর! হোমস, তুমি যে আমাকে অবাক করে দিয়েছ। সে চুপি চুপি বলল, এখনও সব রকম সতর্কতার প্রয়োজন ওয়াটসন। বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে যে তারা হন্যে হয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে। স্বয়ং মরিয়ার্টিও আছেন সেই দলে। হোমসের সঙ্গে কথা বলতে বলতেই ট্রেনটা চলতে শুরু করল। পিছনে তাকিয়ে দেখতে পেলাম একটা লম্বা লোক 2 হাতে ভিড় ঠেলে দ্রুত ছুটে আসছে এবং হাত নেড়ে ট্রেনটাকে থামাতে বলছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ গাড়ির গতি তখন বেড়ে গিয়েছে। দেখতে দেখতে আমরা স্টেশনটা পার হয়ে গেল। হোমস হেসে বলল, দেখেছো তো, সাবধান হয়েছিলাম বলেই সব ভালোই ভালোই কেটে গেল। এই বলে সে উঠে দাঁড়িয়ে তার ছদ্মবেশের কালো জোব্বা ও টুপিটা খুলে একটা হাত ব্যাগের মধ্যে ফেলে ফেলল। সকালের খবরের কাগজটা দেখেছো ওয়াটসন? না তো, কেন? ও, তাহলে বেকার স্ট্রিটের খবরটা দেখোনি বলছো? বেকার স্ট্রিট? বেকার স্ট্রিটে কি হয়েছে? আরে গত রাতে তারা আমাদের ঘরে আগুন দিয়ে দিয়েছে যে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি। কি বলছো হোমস? এ তো সাংঘাতিক কথা, এরা তো অসহ্য হয়ে উঠেছে। আরে তাদের মুগুরওয়ালা গ্রেপ্তার হওয়ার পর তারা আমার খোঁজ হারিয়ে ফেলেছিল, নইলে আমি আমার ঘরে ফিরে গিয়েছি এ কথা তারা ভাবতো না। মনে হচ্ছে তারা তোমার উপরও নজরটা রেখেছে, আর সেই জন্যই মরিয়ার্টি ভিক্টোরিয়া পর্যন্ত এসেছিল। তা আসার পথে কিছু ভুল করনি তো? না না হোমস, তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই করেছি। ব্রুহামকলা পেয়েছিলে? দাঁড়িয়েছিল ওখানে। কোচওয়ানকে চিনতে পেরেছো? না তো। আরে সে যে আমার ভাই মাইক্রফট। এসব ক্ষেত্রে কোনো ভাড়াটে লোকের উপর ভরসা না করাই ভালো। কিন্তু এখন আমাদের ভাবতে হবে মরিয়ার্টিকে নিয়ে কি করব। এটা তো এক্সপ্রেস ট্রেন, আর ওপারে যাবার নৌকোটার সময় যখন এর সঙ্গে বাঁধা, তখন তো মনে হচ্ছে তাকে আমরা ফাঁকি দিতে পেরেছি। ভাই ওয়াটসন, আমি যখন তোমাকে বলেছিলাম যে বুদ্ধির দৌড়ে এই লোকটাকে আমার সমকক্ষ বলে ধরে নিতে পারো, তখন আমার কথার অর্থ হয়তো তুমি বুঝতে পারোনি। আমি যদি কারোর পিছু নিতাম তাহলে এমন একটা ছোট্ট বাধায় কি হাল ছেড়ে দিতাম? কাজেই তাকে এত ছোট কেন মনে করছো? তাহলে সে এখন কি করবে? আমার এখন কি করা উচিত? তা তুমি কি করতে চাও? এরকম অবস্থায় আমি তো একটা স্পেশালের ব্যবস্থা করতাম, কিন্তু তার জন্য তো অনেক দেরি হয়ে গেছে।
দেরি হয়নি ওয়াটসন। এই ট্রেনটা ক্যান্টারবেরিতে থামে, আর নৌকাটাকে ছাড়তেও সে সময় অন্তত 15 মিনিটের মতন দেরি হয়। সে আমাদের সেখানেই ধরে ফেলতে পারে। যা বাবা, এ তো মনে হচ্ছে যেন আমরাই অপরাধী। তো তার চাইতে সে এলে তাকে ধরিয়ে দেওয়াই যাক। না ওয়াটসন, তাহলে তো 3 মাসের সব কাজই পণ্ড হয়ে যাবে। বড় মাছটাকে ধরবো ঠিকই, কিন্তু ছোটগুলো যে জাল থেকে বেরিয়ে যাবে। সোমবার যে তাদের সকলকেই হাতে পাওয়া চাই। না না ওয়াটসন, গ্রেপ্তার টেপ্টার করা যাবে না এখন। আমরা বরঞ্চ ক্যান্টারবেরিতে নেমে যাই। তারপর তারপর গ্রামের পথে পথে নিউ হেভেনে যাব এবং সেখান থেকে ওপারে ডিএম পেতে। মরিয়ার্টি আবারও তাই করবে যা আমি করতাম। প্যারিসে পৌঁছে সে আমাদের মালপত্রের উপর লক্ষ্য রাখবে এবং ডিপোতে 2 দিন পর্যন্ত অপেক্ষাও করবে। ইতিমধ্যে আমরা একজোড়া কার্পেট ব্যাগের ব্যবস্থা করে নেব এবং যেসব দেশের ভিতর দিয়ে যাব সেখানকার দ্রব্যজাত ব্যবহার করব এবং লুক্সেমবুর্গ ও ব্রুসেলস হয়ে ধীরে সুস্থে সুইজারল্যান্ডে প্রবেশ করব। আমি একজন পুরনো পর্যটক, কাজেই মালপত্র হারালেও আমার খুব অসুবিধা হবার কথা নয়। কিন্তু যে লোকটার ইতিহাস অনুচ্চারণীয় অপরাধে মুশিলিপ্ত, তার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াবার কথা ভাবতেও আমি বিরক্ত বোধ করছিলাম। যা হোক, এসব বিষয় হোমস যে আমার চাইতে ভালো বোঝে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা ক্যান্টারবেরিতে নেমে পড়লাম। কিন্তু হায়, নিউ হেভেনের ট্রেন ধরতে আমাদের আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। যে লাগেজ ভ্যানে আমাদের জামা কাপড় ছিল সেটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। বিমর্ষ চিত্তে সেই দিকে তাকিয়েছিলাম। এমন সময় আমার আস্তে নিয়ে টান দিয়ে হোমস রেল লাইনের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। ওই যে দেখতে পাচ্ছ, এর মধ্যেই অনেক দূরে কেন্টের জঙ্গলের ভিতর থেকে একটা পাতলা ধোঁয়ার কুণ্ডলী উঠেছে। 1 মিনিট পরেই দেখা গেল একটা গাড়ি ও ইঞ্জিন সামনের বাঁক ঘুরে স্টেশনের দিকে এগিয়ে আসছে। আমরা কোনো রকমে একগাদা মালপত্রের পিছনে লুকিয়ে পড়লাম। আর তখনই গাড়িটা সগর্জনে শব্দ করতে করতে আমাদের মুখে একজন গরম হাওয়া ছেড়ে দিয়ে চলে গেল। সেদিকে চোখ রেখে হোমস বলল, ওই যে দেখতে পাচ্ছ, চলে যাচ্ছে। বুঝতেই পারছো আমার বন্ধুর বুদ্ধিরও একটা সীমা আছে। আমার মতন করে অনুমান করে তদনুযায়ী যদি সে কাজ করত, তাহলে একটা মোক্ষম আঘাত কিন্তু সে হানতে পারতো আমাদের ওপর। যাই হোক, এটা এমন একটা খেলা যাতে দুজনই খেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আগে ভাগে এখানেই লাঞ্চ খেয়ে নেব, নাকি নিউ হেভেনে পৌঁছে বুফের সময় পর্যন্ত উপেস করে থাকবো। সে রাতেই ব্রুসেলস পৌঁছে সেখানে 2 দিন কাটিয়ে তৃতীয় দিনে হাজির হলাম স্ট্রাসবুর্গে। সোমবার সকালে হোমস লন্ডন পুলিশকে একটা তার করে দিল। সন্ধ্যায় হোটেলে ফিরে দেখি আমাদের জন্য জবাবটা এসে গেছে। খাম ছিঁড়ে হোমস তারটা খুলল আর তারপরে তিক্ত কণ্ঠে অভিশাপ দিতে দিতে সেটাকে আগুনে ছুড়ে দিল। সে আর্তনাদ করে উঠল, আমার আগেই বোঝা উচিত ছিল ওয়াটসন, মরিয়ার্টি পালিয়েছে। শুধু তাকে ছাড়া বাকি সমস্ত দলটাই ধরা পড়েছে। সেই তাদের বোকা বানিয়ে পালিয়ে গেছে। অবশ্য আমি দেশ ছেড়ে চলে আসায় তার সঙ্গে তাল ঠুকবার মতন কেউ ছিল না, কিন্তু আমি ভেবেছিলাম শিকার তাদের হাতে তুলেই দিয়ে এসেছি। ওয়াটসন, আমার মনে হয় এই অবস্থায় তোমার ইংল্যান্ডে ফিরে যাওয়াই ভালো, কারণ এখন থেকে সঙ্গী হিসেবে আমি খুবই বিপজ্জনক। এই লোকটির হাতে এখন কোনো কাজ নেই। লন্ডনে ফিরে গেলে সে শেষ হয়ে যাবে। তার চরিত্র যদি আমি ঠিক মতন বুঝে থাকি, তাহলে সে এখন সর্বশক্তি নিয়োগ করে আমার উপর প্রতিশোধ নিতে চেষ্টা করবে। আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে একথা সে আমাকে বলেও ছিল। মনে হচ্ছে সে যা বলেছে তাই করবে। কাজে আমার পরামর্শ শোনো, লন্ডনে ফিরে যাও, ফিরে গিয়ে ডাক্তারিতে মন দাওগে। সে যেমন একজন পুরনো অভিযাত্রী, তেমনই একজন পুরনো বন্ধুও বটে। আমার আবেদনে সে সাড়া দিল। স্ট্রাসবুর্গের খাবার হলে বসে 1/2 ঘন্টা ধরে এ নিয়ে আলোচনা করে সেই রাত্রেই আবার আমরা যাত্রা শুরু করে জেনিভা পৌঁছালাম। চমৎকার একটা সপ্তাহ ধরে রোনের উপত্যকায় বেড়াতে গেলাম। সেখান থেকে লিউকে বাঁক নিয়ে বরফে ঢাকা জেম্মি গিরিবর্তের উপর দিয়ে ইন্টারল্যাকেন পার হয়ে মিরেঙ্গে পৌঁছালাম। সে যাত্রা ছিল বড়ই মনোরম। নিচে বসন্তকালীন সবুজের সমারোহ আর মাথার উপরে শীতের নিষ্কলঙ্ক সাদার সমাবেশ।
তবু স্পষ্টই বুঝতে পারছিলাম তার সামনে যে একটা ছায়া ঘনিয়ে আসছে, সে কথা সে মুহূর্তের জন্য ভোলেনি। আল্পসের শান্ত গ্রামাঞ্চলেই হোক আর নির্জন গিরিবর্তেই হোক, আশেপাশের প্রতিটি মানুষকে সে যেরকম দ্রুত দৃষ্টিতে তীক্ষ্ণভাবে খুঁটিয়ে দেখছিল, তার থেকেই আমি বলে দিতে পারি যে আমরা যেখানেই যাই না কেন, বিপদ যে আমাদের পায়ে পায়ে ঘুরছে তাকে যে কিছুতেই এড়ানো যাবে না, এটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল। আমার এখনো মনে পড়ে একদিন যেমনি গিরিবর্ত পার হওয়ার সময় বিষণ্ণ ডোবেসিসের সীমান্ত ধরে হেঁটে চলেছে। এমন সময় একটা প্রকাণ্ড পাথরের চাই আমাদের ডান দিকের পাহাড় থেকে খসে সবেগে নিচে নামতে নামতে সশব্দে আমাদের পিছনকার হ্রদের জলে গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে হোমস ছুটে পাহাড়ের উপরে উঠে পড়ল এবং একটা উঁচু শিখরের উপর দাঁড়িয়ে গলা বের করে চারিদিকে দেখতে লাগলো। গাইড তাকে অনেক বোঝালো যে বসন্তকালে এখানে এ ধরনের পাথরের ধস হামেশাই ঘটে থাকে, কিন্তু কোনো ফল হলো না। সে মুখে কিছু না বললেও আমার দিকে এমনভাবে তাকিয়ে হাসলো, এতে বোঝা গেল যে সে জানতো এরকম একটা কিছু ঘটবে। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও সে কিন্তু কখনো মুষড়ে পড়েনি, বরং আগে কখনো তাকে এমন খোশ মেজাজেও দেখিনি। বারবার সে একই কথা বলতে লাগলো। যদি সেইটুকু জানতে পারত যে ইংল্যান্ডের সমাজ অধ্যাপক মরিয়ার্টির হাত থেকে মুক্তি পেয়েছে, তাহলেই সে সানন্দে তার এই জীবিকার উপর জবানিকা টেনে নিতে পারত। সে আমাকে বলল, দেখো ওয়াটসন, একথা বলতে পারি যে আমার বেঁচে থাকাটা একেবারে বৃথা যায়নি। আজ রাতেই যদি আমার ইতিহাস শেষ হয়ে যায়, তাহলেও শান্ত বনে আমি তার পাতা উল্টে যেতে পারবো। আমি ছিলাম বলেই লন্ডনের বাতাস মধুরতর হয়েছে। আমি জানি 1000-এরও বেশি ক্ষেত্রে আমার শক্তিকে আমি কখনো ভুল পথে পরিচালিত করিনি। যে সমস্ত বাহ্যিক সমস্যার জন্য আমাদের কৃত্রিম সমাজ ব্যবস্থাই দায়ী, সেগুলি অপেক্ষা যেসব সমস্যা প্রকৃতির কাছ থেকে পেয়েছি, ইদানিংকালে সেগুলোর দ্বারাই আমি অধিক প্রলুব্ধ হয়েছি। কি জানো ভাই ওয়াটসন, ইউরোপের সর্বাপেক্ষা বিপজ্জনক ও সক্ষম অপরাধীদের গ্রেপ্তার বা বিনষ্টির দ্বারা আমার জীবন যেদিন সাফল্যমণ্ডিত হবে, সেদিনই তোমার স্মৃতিকথারও সমাপ্ত হবে। এই বিবরণের আর যৎসামান্য যা বলার বাকি আছে, সেটা আমি এখন থেকে সংক্ষেপে অথচ সঠিকভাবেই বলবো। স্বেচ্ছায় এ বিষয়ের অবতারণা আমি করতাম না, কিন্তু আমি জানি কোনো বিবরণ যাতে বাদ না পড়ে সে ব্যাপারে আমি দায়বদ্ধ। 3রা মে আমরা ছোট্ট একটি গ্রাম মিরেঙ্গেনে পৌঁছালাম। মিরেঙ্গেনে পৌঁছে আমরা পিটার স্টিলারের ইংলিশার হফে উঠলাম। হোটেলের মালিক পিটার বুদ্ধিমান এবং চমৎকার ইংরেজি বলতে পারে। সে 3 বছর লন্ডনের গ্রসভেনর হোটেলে ওয়েটারের কাজ করেছে। তারই পরামর্শ মতো পাহাড় পার হয়ে রোজেনলি গ্রামে রাতটা কাটাবার জন্য 4 মে বিকেলে সেখান থেকে যাত্রা করলাম। আমাদের বিশেষভাবে নিষেধ করে দেওয়া হয়েছিল যেন কোনো কারণেই আমরা পাহাড়ের মাঝামাঝি রাইনকেনবার্গ প্রপাতের পাশ দিয়ে না যাই, আর যদি সেটা দেখতেই হয় তাহলে যেন আরেকটা পথ ঘুরে সেখানে যায়। জায়গাটা সত্যিই ভয়াবহ। গলিত বরফে ফুলে ফেঁপে ওঠা জলস্রোত একটা প্রকাণ্ড খাদের মধ্যে আছড়ে পড়ছে, আর সেখান থেকে জলীয় বাষ্প কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উপরে উঠছে, ঠিক যেন অগ্নিদগ্ধ বাড়ির ধোঁয়ার কুণ্ডলির মতো। যে গহ্বরের মধ্যে জলস্রোতটা সবেগে নিক্ষিপ্ত হচ্ছে, সেটা একটা প্রকাণ্ড খাদ। তার চারদিকটা চকচকে কালো কালো পাথরে ঘেরা। ক্রমশ শুরু হতে হতে সেটা ফেনায়মান ফুটন্ত অতলস্পর্শ জলধারে পরিণত হয়েছে, আর সেই উদ্বেলিত জলরাশি তার কর্কশ মুখের ভেতর থেকে শত শত ধারায় উৎসারিত হয়ে চলেছে। দীর্ঘ সবুজ জলধারা অবিশ্রাম সবেগে নিচে পড়ছে, আর বিচ্ছুরিত বাষ্পরাশির ঘন কম্পায়মান জবনিকা হিস হিস শব্দে অবিশ্রাম উপরে উঠছে। তার অবিরাম ঘূর্ণন ও গর্জনে যে কোনো মানুষের মাথা ঝিমঝিম করে উঠতে পারে। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আমাদের থেকে অনেক নিচে কালো পাথরের বুকে ভেঙে পড়া সেই জলরাশির ঝলকানি আমরা দেখছিলাম আর শুনছিলাম গহ্বরের ভিতর থেকে উৎসারিত জলকণার সঙ্গে বেরিয়ে আসা অর্ধ মানবিক শব্দরাজি।
প্রপাতকে ঘিরে অর্ধবৃত্তাকারে পথটাকে কেটে বের করা হয়েছে, ফলে তার একটা সম্পূর্ণ দৃশ্যই দৃষ্টিগোচর হয়। কিন্তু পথটা হঠাৎই শেষ হয়ে যাওয়ায় প্রতীককে সেই একই পথে ফিরে যেতেও হয়। ফিরবার জন্য সবে মোড় ঘুরেছি এমন সময় একটি সুইস ছোকরা একটি চিঠি হাতে দৌড়ে এলো। যে হোটেল আমরা এইমাত্র ছেড়ে এসেছি চিঠিতে সেই হোটেলের ছাপ মারা, উপরে মালিকের হাতে আমার নাম লেখা। চিঠি পড়ে জানতে পারলাম আমরা চলে আসার কয়েক মিনিট পরেই ক্ষয় রোগের আক্রমণে জীবনের প্রায় শেষ প্রান্তে উপনীত একটি ইংরেজ মহিলা সেখানে উপস্থিত হয়েছেন। শীতকালটা ডাভোস গ্লাসে কাটিয়ে লুসার্নে বন্ধুর কাছে যাবার পথে হঠাৎ রক্তবমন শুরু হয়েছে তার। দেখে মনে হচ্ছে আর কয়েক ঘন্টার বেশি তিনি বাঁচবেন না। তবে একজন ইংরেজ ডাক্তারকে পাশে পেলে তিনি কথোচিত সান্ত্বনা পাবেন, কাজে আমি যদি ফিরে যেতে পারি ইত্যাদি ইত্যাদি সেই চিঠিতে লেখা হয়েছে। ভালো মানুষ টিলার পুনশ্চ জানিয়েছেন যেহেতু মহিলাটি কোনো মতেই কোনো সুইস ডাক্তারকে দেখাতে রাজি হচ্ছেন না এবং এ ব্যাপারে তারও একটা বড় রকম দায়িত্ব রয়েছে, সেই হেতু আমি তার অনুরোধ রাখলে তিনি নিজেও খুব অনুগৃহীত বোধ করবেন। এরূপ একটি আবেদনকে উপেক্ষা করা যায় না। বিদেশে মরণাপন্ন একটি স্বদেশের স্ত্রীলোকের এ অনুরোধ উপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব। তবু হোমসকে একা রেখে যেতে আমার যথেষ্ট আপত্তি ছিল। শেষ পর্যন্ত স্থির হলো পথপ্রদর্শক ও সঙ্গী হিসাবে সে ওই সুইস ছোকরাকে কাছে রাখবে এবং আমি মেরাঙ্গেনে ফিরে যাব। আরও স্থির হলো যে হোমস আরও কিছুক্ষণ প্রপাত দেখে কাটিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপর উঠে রোজেনালায় চলে যাবে, আর সন্ধে নাগাদ সেখানেই আমি তার সঙ্গে দেখা করব। আমি যখন চলে আসি হোমস তখন একটা পাথরে পিঠ রেখে হাত দুখানি ভাঁজ করে এক দৃষ্টিতে জলপ্রবাহ দেখছিল। এ জগতে আমার ভাগ্যে সেই তাকে শেষ দেখা। একবার নিচে পা দেবার আগেও ফিরে তাকালাম। সেখান থেকে জলপ্রপাতটা দেখা সম্ভব নয়, কিন্তু যে ঘোরানো পথটা পাহাড়ের মাথার উপর দিয়ে সেখানে নেমে গেছে সেটা দেখতে পেলাম। মনে পড়ছে একটা লোক সেই পথ ধরে দ্রুত এগিয়ে যাচ্ছিল। তার পিছনকার সবুজের পশ্চাৎপটের উপর স্পষ্ট কালো মূর্তিটা আমি দেখতে পেয়েছিলাম। যে উৎসাহ নিয়ে সে হেঁটে যাচ্ছিল সেটাও আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু দ্রুত গতিতে আমার নিজের কাজে যাবার তাড়া থাকায় তার কথা ভুলে গেছিলাম। 1 ঘন্টার কিছু পরে আমি যখন মেরেঙ্গেনে পৌঁছালাম বৃদ্ধ স্টিলার হোটেলের সামনেই দাঁড়িয়েছিল। দ্রুত তার কাছে পৌঁছে আমি বললাম, আশা করি মহিলাটি ভালোই আছেন। আমার কথা শুনে তার মুখের ওপর বিস্ময় যেন ফুটে উঠল, আর তার ভুরুর প্রথম কাঁপন দেখেই আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা বুঝি জমে পাথর হয়ে গেল। পকেট থেকে চিঠিখানা বের করে বললাম, এই চিঠিটা আপনি লেখেননি? হোটেলে নাকি একজন রুগ্ন ইংরেজ মহিলা এসেছেন। সে চেঁচিয়ে বলে উঠল, না, নিশ্চয়ই না, কিন্তু এর উপরে তো দেখছি হোটেলের ছাপ রয়েছে। ওহো, আপনারা চলে যাওয়ার ঠিক পরেই একজন দীর্ঘকায় ইংরেজ ভদ্রলোক এসেছিলেন। এটা তাহলে তিনিই লিখেছেন। কিন্তু হোটেল মালিকের কৈফিয়ত শোনার সময় আমার আর ছিল না। ভয়ের তাড়নায় আমি গ্রামের পথ ধরে ছুটতে শুরু করলাম। একটু আগেই যে পথে নেমে এসেছিলাম সেই পথেই আবার উঠতে লাগলাম। নামতে সময় লেগেছিল 1 ঘন্টা। অনেক চেষ্টা সত্ত্বেও আমি 2 ঘন্টার আগে আবার সেই রাইকেনবাং জলপ্রপাতের ধারে উপস্থিত হতে পারলাম না। যে পাথরটার পাশে হোমসকে ছেড়ে গিয়েছিলাম তার গায়ে হোমসের লোহা বাঁধানো লাঠিটা যেমন দাঁড় করানো ছিল তেমনই রয়েছে, কিন্তু হোমসের কোনো চিহ্ন নেই। বৃথাই অনেক হাঁকডাক করলাম। আমার কণ্ঠস্বর চারিদিকের পাহাড়ে প্রতিহত হয়ে বারবার শুধু প্রতিধ্বনি হয়েই ফিরে এলো। সে তাহলে রোজেনলাইতে যায়নি, সে তাহলে ওই 3 ফুট চওড়া রাস্তায় দাঁড়িয়েছিল। তার একদিকে পাথরের প্রাচীর আর অন্যদিকে অতস্পর্শী হাত। ঠিক এই অবস্থাতেই শত্রু তাকে আক্রমণ করেছিল। সুইস ছোকরাটাও কোথাও নেই, হয়তো সেও মরিয়ার্টির ভাড়া করার লোক। দুজনকে একত্রে রেখেই চলে গেছে। কিন্তু তারপর কি হয়েছে সেটা আমাকে কেই বা বলে দেবে। সম্বিত ফিরে পেতে আমি 2-1 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ ভয়াবহ ঘটনাটা আমাকে বিমূঢ় করে ফেলেছিল।
তারপরই হোমসের নিজস্ব পদ্ধতিগুলো আমার মনে পড়ে গেল, আর সেগুলো প্রয়োগ করেই এক শোকাবহ ঘটনার ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করলাম। ধীরে ধীরে সমস্ত ব্যাপারটাই বুঝতে পারলাম। যে রাস্তাটা অতলস্পর্শী খাদের দিকে চলে গিয়েছে, অবিশ্রাম বাষ্পের স্পর্শে জায়গাটার কালো মাটি এতই নরম হয়ে আছে যে একটা পাখি বসলেও তার পায়ের ছাপ আঁকা পড়বে সেখানে। পথটা শেষ পর্যন্ত দুসারি পায়ের দাগ আমার সামনের দিকে চলে গেছে, কিন্তু কোনো পদচিহ্নই ফেরার পথে আসেনি। শেষের কয়েক গজ জায়গা যেন চষে চষে কাদা করে ফেলা হয়েছে। গর্তটার মুখে যেসব ঝোপঝাড় ও ফার্ন গাছ ছিল সব দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। উপুর হয়ে শুয়ে ভালো করে দেখতে চেষ্টা করলাম। জলের বাষ্পীয় ধারা আমার চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। বেশ অন্ধকার হয়ে এসেছে। তার মধ্যেই দেখতে পেলাম পাথরের কালো প্রাচীরের গায়ে জলকণাগুলি চকচক করছে, আর অনেক নিচে তীব্র জলধারার উজ্জ্বল আভাস। চিৎকার করে ডাকলাম। আমার কানে ফিরে এলো জলপ্রপাতের সেই একই অর্ধমানবিক কান্নার রোল। কিন্তু এটাই বোধহয় ছিল নিয়তির বিধান যে আমার বন্ধু ও সহকর্মীর কাছ থেকে শেষ সম্ভাষণ বাণী আমি পাবই। আগেই বলেছি, তার লোহা বাঁধানো লাঠিটা পথের উপরে বেরিয়ে আসা একটা পাথরের গায়ে হেলান দিয়ে রাখা ছিল। সেই পাথরের উপর একটা চকচকে জিনিস আমার চোখে পড়ল। হাত বাড়িয়ে সেটা তুলে নিতেই বুঝলাম সে উজ্জ্বলতা তার সিগারেট কেস থেকে আসছিল। সেটা তুলে নিতেই সিগারেট কেসটা দিয়ে চাপা দেওয়া এক টুকরো চৌকো কাগজ উড়ে মাটিতে পড়ল। ভাঁজ খুলে দেখি নোট বইয়ের 3টে পাতা ছিঁড়ে সে আমাকে চিঠি লিখে গেছে। তার স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য অনুযায়ী চিঠিতে দেওয়া নির্দেশ এতই সঠিক এবং হাতের লেখা এতই পরিষ্কার ও স্পষ্ট যে মনে হয় নিজের পড়ার ঘরে বসেই সে চিঠিটা লিখেছে। সে সেই চিঠিতে লিখে গেছে, প্রিয় অর্সন, মিস্টার মরিয়ার্টির সৌজন্যেই তোমাকে এই কয়েক পংক্তি লিখছি। আমাদের মধ্যে যেসব কথা আছে তার চূড়ান্ত আলোচনার জন্য সে আমার সুবিধার অপেক্ষায় আছে। কিভাবে সে ইংরেজ পুলিশকে ফাঁকি দিয়েছে এবং আমাদের সব গতিবিধির খবর রেখেছে তার একটি রেখাচিত্র সে আমাকে জানিয়েছে। তার গুণাবলী সম্পর্কে যে উচ্চ ধারণা আমি পোষণ করতাম, এতেই তার নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। তার উপস্থিতির কুফল থেকে সমাজকে মুক্ত করতে আমি পারব, এই চিন্তায় আমি আনন্দিত। যদিও আমার আশঙ্কা আছে যে তার ফলে যে মূল্য আমাকে দিতে হবে সেটা আমার বন্ধুদের জন্য এবং বিশেষত আমার প্রিয় বন্ধু ওয়াটসন তোমার কাছে হবে খুবই বেদনাদায়ক। অবশ্য আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার জীবন সাফল্যের উচ্চতর চূড়ায় উঠেছে, তাই আমার কাছে সে জীবনের এর চাইতে কাম্য পরিণতি আর কিছুই হতে পারে না। আসলে তোমাকে সব কথা খুলেই বলছি ওয়াটসন, আমি ঠিকই জানতাম যে মিরাঙ্গেন থেকে আসা চিঠিটা একটা ধাপ্পা মাত্র, আর তোমাকে যে সে পত্র অনুযায়ী কাজের জন্য যেতে দিয়েছিলাম তারও কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এই ধরনের একটা পরিণতি ঘটতে পারে। ইন্সপেক্টর প্যাটারসনকে বলো ওই দলটার শাস্তি বিধানের জন্য যেসব কাগজপত্র দরকার সেগুলো নীল খামে ভরে তার ওপর মরিয়ার্টি লিখে এম মার্কা খাপে রেখে দিয়েছি। ইংল্যান্ড ছাড়বার আগেই আমার সমস্ত সম্পত্তির হস্তান্তরের ব্যবস্থা করে সে দলিলপত্র আমার ভাই মাইক্রফটের হাতেও দিয়ে এসেছি। দয়া করে মিসেস ওয়াটসনকে আমার প্রীতি জানিও, আর বিশ্বাস রেখো প্রিয় ভাই আমার, তোমার একান্ত বিশ্বস্ত শার্লক হোমস। তারপরেও যেটুকু বাকি রইল সে তো কয়েকটি মাত্র কথাই বলা যায়। বিশেষজ্ঞগণের পরীক্ষার ফলে সন্দেহাতীতভাবে জানা গেছে যে অবস্থায় যা অনিবার্য তাই ঘটেছে। ব্যক্তিগত লড়াই চলাকালে দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং সেই অবস্থায় উল্টে নিচে পড়ে যায়। মৃতদেহ দুটি উদ্ধারের কোনো রকম চেষ্টা করাই সম্ভব নয়। ফলে তাদের যুগের সর্বাপেক্ষা ভয়ঙ্কর অপরাধী এবং আইনের সর্বাগ্রগণ্য সমর্থক দুজনেই বহু নিম্নের ঘূর্ণায়মান জলরাশি ও উচ্ছ্বলিত ফেনয়পুঞ্জময় বিরাট কটাহে চিরদিনের মতো ঘুমিয়ে রইল। সেই সুইস ছোকরাকেও আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। কাজে সেও যে মরিয়ার্টির বেতনভুক অসংখ্য কর্মীগোষ্ঠীরই একজন, তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। তার সাঙ্গপাঙ্গদের কথাই বলি,
হোমসের সংগৃহীত সাক্ষ্য প্রমাণ কীভাবে তাদের সংগঠনের মুখোশ খুলে দিয়েছিল এবং সেই প্রয়াত লোকটির হাত কিভাবে তাদের উপর চেপে বসেছিল সে কথা জনসাধারণের নিশ্চয়ই স্মরণ আছে। মামলা প্রসঙ্গে তাদের ভয়ঙ্কর প্রধানটি সম্পর্কে খুব অল্প কথাই জানা গেছে। তবু যে আজ তার জীবনের ইতিহাসকে আমি এমন স্পষ্ট করে তুলে ধরতে বাধ্য হয়েছি তার কারণ সেই সব অপরিণামদর্শী বীর পুরুষের দল যারা সেই মানুষটির স্মৃতিকে মুছে ফেলবার জন্য বারবারই তাকে আক্রমণ করেছে, যাকে আমি চিরদিনই আমার পরিচিত জনদের মধ্যে শ্রেষ্ঠ ও বিজ্ঞতম লোক বলেই মনে করব। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাদেরকে আরও আগে এগিয়ে যেতে সাহায্য করবে, তাই ভালো বা খারাপ যাই লাগুক না কেন অনুগ্রহ করে আমাদের লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা রইল আগামী দিনে আরও ভালো গল্প আরও ভালোভাবে উপস্থাপনা আপনাদের সামনে করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।